মূল্যবান জায়গায় যাচ্ছে। তোমরা একটু চুপ করে বসবে এবং অনেকের কথা তোমরা মন দিয়ে শুনবে। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে, সর্বোপরি আমার সামনে যে সকল ভাই এবং বোনেরা বসে আছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। মূল্যবোধ শিক্ষা এই ধরনের আলোচনার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছর করে থাকি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্কুলগুলিতে। তোমরা জানো কিছুদিন আগে আমরা 27টি স্কুল এবং 4টি মহাবিদ্যালয়কে নিয়ে একটি এই ধরনেরই অনেকটা প্রতিযোগিতা এবং সেমিনারের মাধ্যম দিয়ে একটি অনুষ্ঠান শেষ করেছি। সেটি ছিল দশম শ্রেণী থেকে কলেজের ছাত্রছাত্রীদের জন্য। তোমরাও অনেকেই সেখানে অংশগ্রহণ করেছ, গিয়েছ। যাই হোক, এই ধরনের অনুষ্ঠান আমাদের যত বেশি বেশি করা যায় তত বেশি বেশি দেশের পক্ষে, সমাজের পক্ষে মঙ্গলদায়ক। কেননা প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন কেন এই ধরনের অনুষ্ঠান করা বেশি প্রয়োজন। বলছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নারায়ণবাবু, তিনি বলছিলেন আজকের দিনে নানাভাবে যেভাবে সামাজিক অবক্ষয়, নানাভাবে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি কি করে তোমরা আরও বেশি ভালো হবে, আরও ভালো হবে, কি করে তোমাদের আরও ভালো করা যায়। তখনই আমাদের এই সমস্ত অনুষ্ঠান আদিগুলি প্রয়োজন হয়। তোমরা জানো রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয়গুলি রয়েছে, আজকের যিনি বিশেষ অতিথি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, তিনিও আমাদের একটি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন বেলুর। তো এই ধরনের আমাদের ছাত্রাবাসগুলিতে কিভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তোমরা দেখো সকাল থেকে তোমাদের কি যেতে হয়, মাস্টারের বাড়ি, স্কুল, মাস্টারের বাড়ি, তারপরে আবার হয়তো মাস্টারের বাড়ি। সারাদিন পড়া পড়া পড়া, তার বাইরে কিছু নেই। আর রামকৃষ্ণ মিশন কি বলে? রামকৃষ্ণ মিশন বলে একটা মানুষের সার্বিক বিকাশের জন্য লেখাপড়া থাকবে, গান বাজনা থাকবে, সাংস্কৃতিক দিকটি থাকবে, আর একটু আধ্যাত্মিক দিক থাকবে, প্রার্থনা ইত্যাদি, ধ্যান ইত্যাদি, তারপর পড়াশোনা ইত্যাদি থাকবে। থাকবে একটু এই ধরনের আলোচনার স্বভাব, আলোচনা শুনবে ছাত্রছাত্রীরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তোমাদের মা বাবারা বলবে এই ধরনের অনুষ্ঠান করে আমাদের সমাজের কি লাভ হবে, তার থেকে এই সময়টা যদি মাস্টারের বাড়িতে যায় তাতে অনেক ভালো। আমি অনেক স্কুলে যাই, সেখানে অনেক শিক্ষকরা বলেন মহারাজ, যারা প্রথম দিকের ছাত্রছাত্রী তারা কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলিতে এগিয়ে আসে না, খুব কম। তাদের সবসময় মাস্টারের বাড়ি ছুটতে হয়, সবসময় পড়া। কিন্তু তোমরা একটা কথা চিন্তা করে দেখো, যারা উপরের ক্লাসের ছাত্র বা ছাত্রীরা আছো, যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পায় তখন সংবাদপত্রে কোন বিদ্যালয়গুলি সবথেকে ভালো
নাম করে, অর্থাৎ সংবাদপত্রে যে নাম বের হয় তাতে রামকৃষ্ণ মিশনের দেখবে বেশিরভাগ ছাত্ররা প্রথম দিকে রয়েছে, প্রথম 10 জনের মধ্যে রয়েছে। গত বছরও উচ্চ মাধ্যমিকে যে ছেলেটি প্রথম হয়েছিল এবং এই বছরও উচ্চ মাধ্যমিকের প্রথম দিকেরই তৃতীয় স্থান যে অধিকার করেছে, সম্ভবত, খুব সম্ভবত যদি ভুল না বলে থাকি, সেই ছেলেটিও রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের। গত বছর যে ছেলেটি প্রথম হয়েছিল সেটিও রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের। অর্থাৎ প্রথম দিকের ছেলেগুলি সব রামকৃষ্ণ মিশন থেকে। আর তারা সারাদিন ওই মাস্টারের বাড়ি আর ওই সারাদিন ওই পড়ার পিছনে দৌড়ায় না, তারা এই ধরনের আলোচনা সভাতে অংশগ্রহণ করে, প্রার্থনায় অংশগ্রহণ করে, নিজের শরীর চর্চার জন্য একটু পিটি করে, খেলার মাঠে ফুটবল খেলে, আবার গান বাজনা শরীর চর্চা ইত্যাদি করে থাকে। স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে চেয়েছিলেন সার্বিক বিকাশ। এই সার্বিক বিকাশ আমাদের জন্য খুবই প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজের জীবনে দেখেছি আমাদের ছাত্রাবাসের যে সমস্ত ছাত্ররা খুব ভালো রেজাল্ট করছে, ওরা প্রার্থনার সময় নির্দিষ্ট সময় দিয়ে প্রার্থনা করছে, তারা গান বাজনায় খুব ভালো, খেলাধুলায় খুব ভালো, এই ধরনের আলোচনা দিত তারা খুব ভালো। অর্থাৎ সমাজের সব দিকে সর্বস্তরে সার্বিক বিকাশ হচ্ছে তাদের। এই যে দেখো তোমাদের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, পৌলমী, গান করে ভালো, ভালো বলতে পারে, লেখাপড়ায়ও খুব ভালো, আমি খবর নিয়েছি। এই যে সার্বিক বিকাশ চাই। আবার ওই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে ও আমাকে নিজেই, এবার বিপ্লব স্যার আমাকে ফোন করে বলছে, মহারাজ আপনাদের তো 22শে জুলাই যে প্রোগ্রামটি রয়েছে সেখানে যদি ও যদি একটু বলার যদি সুযোগ পায়, বলার ইচ্ছা। এই যে আগ্রহ, একটা ভালো কাজে অংশগ্রহণ করার ইচ্ছা, এই ধরনের ভালো হওয়ার ইচ্ছা, এইগুলি আমাদের প্রয়োজন। শুধু সারাদিন লেখাপড়া নয়, তোমাদের মা বাবাদের বোঝাতে হবে সারাদিন শুধু পড়া নয়, পড়ার বাইরেও এই ধরনের যে সমস্ত শরীরচর্চা এবং মনের বিকাশের জন্য যে সমস্তগুলি প্রয়োজন সেগুলি প্রয়োজন। পাশাপাশি আরেকটি জিনিস সবথেকে বেশি আমাদের এখন প্রয়োজন, স্বাধ্যায়, সেলফ স্টাডি। আমরা ছাত্রাবাসগুলি যখন দেখতাম তখন আমরা দেখেছি যে সমস্ত ছাত্ররা ছাত্রাবাসে নিজের স্বাধ্যায় অর্থাৎ সেলফ স্টাডিটা ঠিকমতো করে, তাদের লেখাপড়া অটোমেটিক ভালো হয়। আর এখন সব থেকে এখনের যে সমস্যা সেটা হলো তোমরা সব কিছু করার সময় পাও, কিন্তু সেলফ স্টাডি করার তোমরা সময়টা পাও না। সেলফ স্টাডি একদম প্রায় উঠেই গেছে, সারাক্ষণ মাস্টার মাস্টার মাস্টার। তো নিজেরা পড়ছে কখন, নিজের মনের বিকাশ হচ্ছে কখন, পড়ার একটা বিষয় নিয়ে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছ কখন, সেই সময়টুকু তো তোমরা পাচ্ছ না। এই যে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা এত ভালো রেজাল্ট করে কেন, তার একটা অন্যতম কারণ সেলফ স্টাডি, স্বাধ্যায়। নিজের পড়াটা নিজে একটু পড়ে, স্কুলের শিক্ষকরা যেটা পড়িয়ে দেন বাড়িতে গিয়ে এটা একটু, ওটা ঘরে গিয়ে বা হোস্টেলে গিয়ে ওই বিষয়টা নিয়ে একটু নিজেরা নিজেদের মতো করে চিন্তা করার সুযোগ পায়, নিজেরা নিজেদের মতো পড়ে। সেলফ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। বিশেষ করে উপরের ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের আমি বলছি। যাই হোক, আমি এখন যে বিষয়টি নিয়ে একটু স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু বলছি। স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে কয়েকটি কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। স্বামী বিবেকানন্দ চাইতেন একজন মানুষের পূর্ণ বিকাশ, পূর্ণত্ব লাভ। আমি এতক্ষণ যেই কথাটি বলছিলাম, সার্বিক বিকাশের জন্য আমাদের কি দরকার? ব্যক্তিত্বের বিকাশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই জিনিসটি আমাদের খুবই প্রয়োজন। আমাদের যদি ঠিক ঠিক ব্যক্তিত্বের যদি বিকাশ ঘটে তাহলে আমাদের দেখবে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের কারো ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে কি না আমরা কি করে বুঝব? একজন ছাত্র বা একজন ছাত্রী, তাকে দেখলেই আমরা বুঝে যাব তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে কি ঘটেনি। যার মধ্যে ঠিক ঠিক ব্যক্তিত্বের বিকাশ ঘটবে
তার মধ্যে কি হবে, নেতিবাচক কোনো চিন্তা ভাবনা প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের সমাজে আমরা যখন চলি, প্রতি মুহূর্তে আমরা অনেক কিছু ভালো, অনেক কিছু মন্দ আমরা দেখছি। প্রচুর খারাপ জিনিসও দেখি, অনেক অনেক বেশি ভালো জিনিস দেখি। যার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, তার মধ্যে খারাপ জিনিস প্রভাব বিস্তার করতে পারে না। তারা একটু ভালো কিছু গ্রহণ করার চেষ্টা করে, যেখানে ভালো জিনিসটা আছে সেই ভালো জিনিসটা তারা গ্রহণ করার চেষ্টা করে, খারাপ জিনিসটা তারা গ্রহণ করার চেষ্টা করে না। প্রধান লক্ষণই হলো যার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে, তার মধ্যে কোনোদিন নেগেটিভ জিনিস প্রভাব বিস্তার করতে পারে না। এই যে নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রথমে আমাকে জানতে হবে কি আমি কে, আমার নিজেকে প্রথম আবিষ্কার করতে হবে। আমি কে, আমার নিজেকে নিজে যদি জেনে যাই, তাহলে অটোমেটিক আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা হলাম অমৃতস্য পুত্রাহা, অমৃতের পুত্র। অর্থাৎ আমাদের সকলের ভেতর ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন। আর আমাদের মধ্যে যদি সত্যি সত্যি সেই ঈশ্বর বা ভগবান যদি থাকেন, তাহলে আমরা কোনোদিন খারাপ কিছু করতে পারি না। আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনো, তার থেকে কিন্তু আমরা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবে তারা পুরস্কৃত হবে। তারপর আমাদের নিজেকে প্রথম আবিষ্কার করতে হবে। আর আমি নিজেকে জেনে যাই, তখন কি হবে, আমি যদি জানতে পারি আমার বাড়িতে আজকে চোর আসতে পারে, তখন কি হবে, আমি নিজের যে জাগন থাকবো। তাহলে চোর আমার বাড়িতে এসে কোনো কিছু চুরি করে নিয়ে যেতে পারবো না। ঠিক তেমনি আমি নিজে জেনে যাই আমি কে, আমি অমৃতের পুত্র, ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান, তখন আমার দ্বারা কোনোদিনই কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। কোনো খারাপ কাজ আমি করতে পারবো না। স্বামী বিবেকানন্দ বলছেন তার কর্ম যোগে। তারপরে ব্যক্তিত্ব পরিবর্তন করার জন্য আমাদের কতগুলি কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা কি, যার বেশি ব্যক্তিত্বের পরিচয় হয়, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, তাকে দেখে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ওটা তো করা তো একদিনে সহজ নয়। তার জন্য তাকে কি করতে হবে, কৌশল। সেই কৌশলটা হলো নিজের মনের তীব্র ইচ্ছা। যার মনের যত বেশি ইচ্ছা থাকবে, সে তত বেশি নিজেকে পরিবর্তন করতে পারবে খুব তাড়াতাড়ি। সে জীবনে তাড়াতাড়ি সফলতা আনতে পারবে। একটা ছাত্র যদি এখন ক্লাস 6-এ 35% মার্কস পায়, সেই ছেলেটা মনের ইচ্ছার জোরে ক্লাস 12-এ গিয়ে সায়েন্সে পড়তে পারে, যদি তার মনের তীব্র ইচ্ছা থাকে, নিজেকে পরিবর্তন করতে পারে। তার জন্য আমাদের প্রথম প্রয়োজন মনের ইচ্ছা, তীব্র ইচ্ছা। তারপরে আমাদের কি করতে হবে, চিন্তাধারাকে উন্নত করতে হবে। আমরা এখন যে পর্যায়ে আছি, প্রত্যেকে আমাদের চিন্তা ভাবনাকে আমরা আরও উন্নত থেকে উন্নততর স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। একজন পশু, সে বুঝতে পারে না তার পক্ষে কোনটি ভালো কোনটি মন্দ, কিন্তু একজন মানুষ বুঝতে পারে তার পক্ষে কোনটি ভালো কোনটি মন্দ। এই যেমন একটা ক্লাস 5-এর বাচ্চা, এখানে 5-এর বাচ্চারাও আছে, আবার ক্লাস 12-এর বাচ্চারাও আছে, স্টুডেন্টও আছে। একজন 5-এর বাচ্চা অতটা ভালো বুঝতে পারে না কোনটা কতটা তার পক্ষে কোনটা করা দরকার কোনটা করা দরকার নেই, কিন্তু ক্লাস 12-এর একটা ছেলে বা মেয়ে বুঝতে পারে তার পক্ষে কোনটা করা দরকার কোনটা করা দরকার নেই। কেননা এটা কিভাবে সম্ভব, তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনা আরও উন্নত হয়েছে। এই যে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যখন ছেলেটা যাচ্ছে, তার চিন্তা ভাবনা উন্নত হচ্ছে। এই চিন্তা ভাবনাকে আরও উন্নততর করতে হবে। একজন শিক্ষকের চিন্তা ভাবনা আরও অনেক উন্নত, আরেকজন গবেষকের চিন্তা ভাবনা আরও অনেক উন্নত। আবার যে ঈশ্বরের যে সন্ধান করে, জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু যে চায়, ঈশ্বরকে পেতে চায়, তার চিন্তা ভাবনা আরও অনেক উন্নত হয়, আরও অনেক সূক্ষ্ম। প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। তোমাদের
গান বাজনা বা যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আছে, একটা কথা আছে ফাইন আর্ট, অর্থাৎ সূক্ষ্ম, মানে এটাকে আরও সূক্ষ্ম করে নেওয়া। যার চিন্তাভাবনা যত বেশি উন্নত হবে সে তত বেশি তার চিন্তাভাবনা সূক্ষ্ম। তুমি ক্লাস 5-এ যখন একটা স্বামীজির ছবি আঁকা একটা এক ধরনের হবে, আবার তুমি যখন ক্লাস 12-এ চলে যাবে তখন তোমার চিন্তাভাবনা এত উন্নত হবে, আরও ফাইন হবে, আরও সুন্দর সুন্দর হবে। এই জিনিসটা আমাদের চিন্তাভাবনাকে আরও উন্নত থেকে উন্নততর করে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। যখন যেই কাজ আমাদের উপর অর্পণ করা হবে তা আমি দায়িত্ব নিয়ে করতে হবে। আমরা যদি দায়িত্ব নিয়ে যদি কাজ করি তাহলে আমরা জীবনে কখনোই বিফল হব না। একটা ছেলে যদি যেদিনের পড়া সেদিনের পড়াটা যদি নিচে যদি পড়ে আসে, শিক্ষক মশাই ক্লাসে যেটা পড়ালেন সেটা যদি বাড়িতে গিয়ে, আমি যেই কথাটা বলছিলাম, সেলফ স্টাডি সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস পড়াশোনার জীবনে। 10টা 5টার বড় গুরুত্বপূর্ণ জিনিস নয়, গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষক ক্লাসে যেটা পড়াচ্ছেন সেটা বাড়িতে তুমি যদি আবার কয়েকবার পড়ে যদি আয়ত্তে নিয়ে তুমি যদি আসতে পারো ক্লাসে, তাহলে দিনের কাজ দিন করে না, তাহলে দেখবে তোমার অটোমেটিক তোমার নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস, হ্যাঁ আমিও পারি, আমার দ্বারা সম্ভব, আমিও জীবনে পারবো। এই যখনই তোমার মধ্যে এই আত্মবিশ্বাসটা জেগে যাবে, দিনের পরে দিনে শেষ করে দিলে, তখনই তুমি কি করবে? জীবনে সফলতা লাভ করতে পারবে। তোমার তখনই জীবনের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তখন তোমাকে দেখে 10টা ছাত্র বা ছাত্র অনুকরণ করবে, শিখবে। তারপরে কাজ করতে হবে কিভাবে? প্রভুর মতো কাজ করতে হবে। আমরা জগতে যারা আছি তারা বেশিরভাগ মানুষ আমরা কিভাবে কাজ করি জানো? ভৃত্যের মতো, চাকরের মতো আমরা কাজ করি। ওই স্যারেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে চুপ কর, তখন চুপ করছি। আমার নিজেদের মধ্যে বিশ্বাস নেই যে আমাকে এই কথাটা শুনতে হবে। আমি ক্লাসের পড়াটা বাদ দিয়ে এখানে এসেছি, আমাকে কেউ জোর করে আসেনি। আমি যদি আজকে স্কুলে না আসতাম তাহলে স্যার কিছু বলতো না, কিন্তু আমি এসেছি কেন? মা বাবা আমাকে পাঠিয়েছে কেন এখানে? একটু কিছু জানার জন্য, একটু কিছু পড়ার জন্য। ঠিক তেমনি একটু জানার জন্য যখন এসেছি আমি, তখন আমাকে নিজের ইচ্ছায় ওটাকে শুনতে হবে। আর যদি না শুনি কি হবে? স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলেছেন, শক্তির অপচয়। আমাদের প্রত্যেকের ভেতর অফুরন্ত শক্তি রয়েছে। সেই যে শক্তিটা যদি আমরা যার যেদিকে আছে, সেই শক্তি যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের কি হবে? শক্তির অপচয়। না হলো ক্লাসের পড়াটা ঠিক মতো পড়া, না হবে এখানে ভালো কথাটা শোনা, না হবে এখানে সুন্দর করে গানটুকু শোনা, কোনো কাজটাই ঠিক মতো হবে না। একে স্বামী বিবেকানন্দ কর্মযোগে কি বলেছেন? শক্তির অপচয়। তার জন্য আমি নিজে প্রভু, আমার প্রভু আমি নিজে। আমাকে 10 জন বলতে হবে না। আমি যখন ক্লাসে যাব আমি স্যারের কথাটা শুনবো, স্যারের পড়াটা মনোযোগ দিয়ে শুনবো, তাহলে আমি নিজের পড়া নিজে আয়ত্তে আনতে পারবো। আমাকে স্যার বলতে হবে না পর, ঘরে মা বলতে হবে না পর। আমার নিজের অভিভাবক নিজে হব, আমার নিজের অভিভাবক নিজে, অর্থাৎ প্রভুর মতো কাজ করতে হবে। আমি বাড়ির মালিক, অর্থাৎ আমার শরীর দেহ মনের মালিক আমি নিজে কন্ট্রোল করব, আমাকে 10 জন কন্ট্রোল করে দিতে হবে না। তার জন্য স্বামী বিবেকানন্দ কি বলেছেন? আমাদের দেশের ছেলে মেয়েদের প্রথমে শিক্ষা দিয়ে ছেড়ে দাও। তার জন্য শিক্ষা চাই। তাদের যদি উপযুক্ত শিক্ষা দিতে পারো, তাহলে তারা বুঝতে পারবে তাদের পক্ষে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। তাদের নিজেদের ভালো মন্দ তারা নিজেরা বুঝতে পারবে। এই ভালো মন্দ যদি আমরা বুঝতে পারি, যেদিন আমরা বুঝতে পারবো আমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ, সেদিন থেকে আমাকে 10 জন আর পাহারা দিতে হবে না। সেদিন থেকে আমি নিজেই নিজের পড়াটা আয়ত্তে এনে আমি ক্লাসের ফার্স্ট বয়ে গিয়ে দাঁড়াবো এবং আমাকে দেখে 10 জন অনুসরণ করবে। একই বলে ব্যক্তিত্বের বিকাশ। তারপরে বলা হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যখন যেই কাজ তোমার উপর দেওয়া হবে সেই কাজ তুমি দায়িত্ব নিয়ে করবে।
দায়িত্ব নিয়ে তুমি যদি কাজ করতে পারো, তাহলে তোমার জীবনে তুমি সফলতা লাভ করতে পারবে। আর যদি দায়িত্ব নিয়ে তুমি কোনো কাজটুকু না করো, প্রত্যেক কাজে তোমার বিফলতা আসবে। ছোট কাজ হোক বড় কাজ হোক, যেই কাজ করবে দায়িত্ব নিয়ে করতে হবে। তারপরে বলছে আবেগ প্রবণতা ত্যাগ করো। অতিরিক্ত আবেগ প্রবণতা আমাদের জীবনে ধ্বংস করে দেয়, ধ্বংসের দিকে নিয়ে যায়। এই আমাদের অতিরিক্ত আবেগ প্রবণতার ফলে কি হয়, দেখবে অনেক সময় মাধ্যমিকের যখন রেজাল্ট আউট হয়, একজন দুইজন সুইসাইড করে দেয়। কেন? আবেগ প্রবণতা। সে জানে না, সে ইচ্ছা করলে তার পরের বছর আরও ভালো পড়ে সে আবার একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসারও হতে পারে, একজন মাধ্যমিকে ফেল করা স্টুডেন্টও হতে পারে। উদাহরণ আছে আমাদের দেশে, এমন বহু আছে। তার জন্য আমাদের নিজের এই আত্মবিশ্বাসটুকু থাকতে হবে, আবেগ প্রবণতা দূর করতে হবে, নিজের মনের শক্তি বৃদ্ধি করতে হবে। যে জীবনে যত বেশি মনের শক্তি বৃদ্ধি করতে পেরেছে, সে জীবনে তত বেশি সফল হয়েছে। এই সফলতা লাভের জন্য বা ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা জীবনে সফল হব, জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারবো। এগুলি আমার কথা নয়, এগুলি স্বামী বিবেকানন্দের কর্মযোগে রয়েছে। স্বামী বিবেকানন্দের কর্মযোগটা পড়লে দেখবে তার মূল সার কথাই হলো এই কথাগুলি। আচ্ছা, তার সাথে আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। তার সাথে একটি কথা তোমাদের বলছি, এখানে যারা আছো, রামকৃষ্ণ মিশন তমলুক তোমাদের এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। রামকৃষ্ণ মিশন তমলুকে আমাদের অনেকগুলি মানুষের সেবার জন্য অনেকগুলি প্রকল্প রয়েছে, প্রজেক্ট রয়েছে, ফ্রি কোচিং সেন্টার রয়েছে। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা সেখানে থাকে, পড়াশোনা করে খুব ন্যূনতম একটা টাকায়, খুব ন্যূনতম, হয়তো মাসে 100 টাকাও পড়ে না। তাদের ক্লাস 10 পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে যারা প্রয়োজন মনে করে সেখানে গিয়ে পড়তে পারো। আরেকটা রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ, সেগুলিতেও আমরা যথাসম্ভব যারা দরিদ্র আছে তাদের জন্য আমরা একটা বিশেষ ছাড় দিয়ে পড়ানোর ব্যবস্থা করে থাকি। সেগুলির সাথে তোমরা ইচ্ছা করলে তোমাদের স্যারেরা আছে তাদের মাধ্যমে হতে পারে, বা যারা আমাকে চেনো বা তমলুক মিশনে যাবে, তা আমাকে দেখলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা তমলুক মিশনের সাথে যোগাযোগ করতে পারো। এই ধরনের সুযোগ সুবিধাগুলি, অনেক ধরনের সুবিধা মিশন থেকে দেওয়া হয়, বিশেষ করে সমাজে যারা পিছিয়ে আছে তাদের জন্য, এমনকি মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য আমরা এগুলি দিয়ে থাকি। যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করছি। এরপরে কিছু প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর পর্ব, সেখানের উপর 15-20 মিনিট একটা শিক্ষককে অনুরোধ করব, একটা কর্ডলেস মাইক্রোফোন নিয়ে যারা আমি প্রশ্ন করব, যারা উত্তর দিবে হাত তুলবে। আমি প্রশ্ন করব, যারা উত্তর দেবে, উত্তরটা জানা আছে যাদের, তারা হাত তুলবে। সেখান থেকে প্রথমে আমাদের বক্তব্য রেখেছিলেন প্রধান শিক্ষক মহাশয়। তিনি বলছিলেন স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে? কে বলতে পারবে? হাত তুলো। হ্যাঁ, দিন, একজনকে দিন, যে কোনো একজনকে দিন। 1863 খ্রিস্টাব্দে। একটা তারিখ। নেক্সট 12ই জানুয়ারি। পুরো লাইনটা শেষ করা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। হ্যাঁ, স্যারের কাছে আসো, স্যার একটা বই দিবে, এখানে বই রাখা আছে। তোমাদের মনোযোগ দিয়ে শোনার কথা প্রথমেই বলা হয়েছিল, তোমরা মনোযোগ দিয়ে শুনলে সেই প্রশ্নগুলোই তোমাদের করা হবে। তোমরা সবাই স্যারের বক্তৃতার মাধ্যমে স্বামী বিবেকানন্দ কত সালে দেহত্যাগ করেন বলে হাত তোলা। 1902 সাল। ঠিক আছে, চলে আসো। এই মেয়েটি আমাদের কোচিং সেন্টারে পড়ে, জানেন। আর আসতে
নারায়ণবাবু বলছিলেন, আমি জাস্ট ক্লুটা দিচ্ছি, এডুকেশন ইজ দ্য লাইনটা ফিল আপ করো। কে পারবে? বলো, কে বলতে পারবে? হাত তোলো। এদিকে আপনার স্যার আপনার পেছনে আছে। Education is the manifestation of life. না না, হয়নি। পলমি বলতে পারবে? পলমিকে দিন। Education is the manifestation of the perfection already in man. বাহ, থ্যাংক ইউ। তারপর আমি বলেছিলাম প্রথমে আমি কে, এই জিনিসটি জানতে হবে। আমি কে? বলো, কে বল? সামনের দিকে আছে। আমি বিবেকানন্দ। না না, তুমি বিবেকানন্দ না, কেউ না বাবা। আমাদের পুত্র দেবতার পুত্র, ঈশ্বরের পুত্র। হ্যাঁ, চলে আসো, অনেকটা হয়েছে। আচ্ছা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রীমা শারদা এবং স্বামীজি শ্রীচরণে প্রণাম, এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মহারাজ, গুণী ব্যক্তিবর্গ, প্রধান শিক্ষক মশাই এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে আমার শ্রদ্ধা, এবং সহপাঠী এবং আমার থেকে ছোট সমস্ত ভাই বোনেদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হলো মূল্যবোধ শিক্ষা। প্রথমে আমরা জানব মূল্যবোধ জিনিসটা কি। যে চিন্তা, ধ্যান, ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলির সমষ্টিই হল মূল্যবোধ। স্থান কাল ভেদে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ এক এক সমাজে মূল্যবোধ এক এক ধরনের হয়। মূল্যবোধ একটি মানবিক গুণ এবং মানবিক গুণাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ। এই গুণের কারণেই আমরা মানুষ হিসেবে বলিষ্ঠ চরিত্রের অধিকারী হয়ে থাকি। সততা, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, শৃঙ্খলা, সৌজন্য, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলী হচ্ছে মূল্যবোধের উপাদান। শুদ্ধ বোধ ও শুদ্ধ অনুভূতি সুন্দর ব্যবহার হয়ে ফুটে ওঠে। ব্যবহার হলো কর্মের অলংকার, অর্থাৎ তুমি যা কিছুই করো না কেন, তোমার ব্যবহারই সেই কর্মকে শ্রীমণ্ডিত করে তুলবে। কাউকে কোনো কথা বলতে গেলে বা কোনো কাজ করতে গেলে তারও একটি সুনির্দিষ্ট এবং মার্জিত উপায় আছে। সেই উপায় অবলম্বন করলে কথা এবং কাজের মূল্য অনেক বেড়ে যায়। সেই উপায় শিক্ষাকেই বলা হয় মূল্যবোধ শিক্ষা। কাজকর্মে অন্যান্যদের সংস্পর্শে যখনই আসো না কেন, উৎসাহ, আগ্রহ, সচেতনতা এবং সপ্রাণতার ভাব দেখানোর চেষ্টা করবে। তোমার মুখের দিকে তাকালে অন্যে যেন বুঝতে পারে তোমার ভিতর এই গুণগুলি আছে। অন্যের সঙ্গে মেলামেশার সময় তোমাকে যেন বদমেজাজি, অমনোযোগী, উদাসীন না মনে হয়। মুখে চোখে যেন বিরক্তির চিহ্ন না আসে। নিজে যদি সুখী হতে চাও, অন্যদেরও সুখী করো। আমার আচরণ কারো বিরক্তির কারণ হোক, আমাদের কলুষিত করুক, আমাদের নিচে টেনে নামাক, আমাদেরকেই বর্বর করে তুলুক, এমন আচরণ কারোরই কাম্য নয়। চরিত্র এক টুকরো সাদা কাগজের ন্যায়। একবার দাগ লাগলে তাকে আগের মতো শুভ্র করে তোলা খুবই কঠিন কাজ। চরিত্র নির্মাণই উন্নতির গোড়ার কথা। তাই যার জীবন প্রকৃতই বিকশিত হয়েছে, দেখা যাবে তিনি একজন চরিত্রবান মানুষ। চরিত্র আসলে
কতগুলি অভ্যাসের সমষ্টি ছাড়া আর কিছুই নয়, এবং এই অভ্যাসগুলি আসে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ থেকে। বহু মানুষ এমন সব কথা বলে যার কোনো মাথা মুন্ডু নেই। কথা বলার আগে তারা একবার চিন্তাও করেন না, কথা বলার পর তারা চিন্তা করেন। চিন্তা ভাবনা না করে কথা বললে নিজেরও ক্ষতি হতে পারে এবং অন্যেরও ক্ষতি হতে পারে, তাতে অন্যরা আঘাত পেতে পারে। আবার ভুল পথেও আমাদের চিন্তা চালিত হতে পারে। তাই বাক সংযম দরকার। কখন, কাকে, কেমন করে, কি কথা বলা চলে সে সম্পর্কেও একটা সঠিক ধারণা থাকা আবশ্যক। আর উচিত ভদ্র ভাষা ব্যবহার করা। আত্মসংযম ও আত্মবিকাশ এ দুটি সর্বদা হাত ধরাধরি করে চলে। আমরা যদি আমাদের ব্যক্তিত্ব গড়ে তুলতে চাই তাহলে আমাদের আত্মসংযমও অভ্যাস করতে হবে। কোনটি ঠিক এবং কোনটি ভুল এই বিচার যদি আমরা সর্বদা ধরে থাকতে পারি তাহলে ইন্দ্রিয় সংযম সহজ হয়। অন্তরের ঐশ্বর্যই আমাদের দীর্ঘস্থায়ী আনন্দ দিতে পারে, আর পারে অন্যের স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা এনে দিতে। কৃতিত্বের আনন্দ এবং সৃষ্টিমূলক প্রয়াসই আমাদের সুখী করে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে সমস্ত দিন আমরা কি করেছি, কি চিন্তা করেছি তা ভেবে দেখা খুব ভালো অভ্যাস। মূল্যবোধগুলিকে কেবল বুদ্ধি দিয়ে স্বীকার করলেই চলবে না, জীবন ও কর্মেও তাদের ফুটিয়ে তুলতে হবে। জীবনকে এমন মহৎ ব্রতে উৎসর্গ করতে হবে যেন তার জীবনকেও ছাপিয়ে যায়, তার প্রভাব যেন বহুকাল টিকে থাকে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমাকে দেখে আরও দুজন অনুপ্রাণিত হয়। যে ব্যক্তি মূল্যবোধে প্রতিষ্ঠিত তার চরিত্রের সততা এবং ন্যায়পরায়ণতা অনুস্যূত হয়ে গেছে। তিনি সত্য কথা বলেন, কথা দিলে কথা রাখে, আইন মেনে চলে, জীবনের যা নিয়ম কানুন সেই সব মেনেই তিনি জীবনকে উপভোগ করেন। অতএব এটা স্পষ্ট যে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধগুলি আমাদের ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ, তার প্রাণবস্তু। ব্যক্তিত্ব গড়ে তুলতে হলে তাই এই প্রাণবস্তুটির যত্ন করতে হবে। খাদ্য না হলে যেমন শরীর টেকে না, আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ ছাড়া ব্যক্তিত্ব তেমনি নিছক আকাশ কুসুম কল্পনা। খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধগুলি আয়ত্ত করে নিজেকে প্রদীপের মতো তৈরি করতে হবে, যে নিজে পুড়ে অন্যকে আলো দেয়, চারিদিকের অন্ধকার দূর করে। শুধু তাই নয়, তার শিখার স্পর্শে আরও অনেক প্রদীপ জ্বলে উঠতে পারে। এই বলে সকলকে আবার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। অঙ্কনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজকে দ্বিতীয় প্রস্তুতি মণ্ডল এবং তৃতীয় বিশাল সাউ, পঞ্চম শ্রেণী, তৃতীয় বিশাল সাউ খুঁজেনি মহারাজ বিশালের হাতে পুরস্কার তুলে দিয়েছে। এরপর আকৃতিতে দিচ্ছেন প্রথম সমন্বিত দাস, দ্বিতীয়, এরপর গল্প বলা সোমনাথ সাউ ইউনিভার্সিটির প্রথম সোমনাথ দাস, দ্বিতীয় সুপ্রীতি জানা, এবং তৃতীয় মৌপ্রিয়া মান্না উঠেছ। পত্রপাঠ যে প্রতিযোগিতা উঠেছ। এরপর বিতর্ক প্রতিযোগিতায় প্রথম সামন্তী মাঝি। বিতর্কের বিষয় ছিল শোভার মতে বাবু ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে, এবং তৃতীয় মল্লিক। আমরা তুলে দিচ্ছি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুকের পক্ষ থেকে। আজকে অতিরিক্ত আওয়াজ না, আজকে পক্ষ থেকে
এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তোমাদের যে টিফিন দেওয়া হচ্ছে তোমরা সবাই পেছনে ঢোকো, পেছনে।